শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তবে একজন আইনজীবী যিনি গ্রুপ ডি টেন্টেডদের হয়ে অ্যাপিয়ার করলেন, তিনি জানালেন কি তাদেরকে শুধু টেন্টেড বলা হচ্ছে পঙ্কজ বনসালের ওখান থেকে যে হার্ড ডিস্ক সিজ করা হয়েছিল তার বেসিসে, যার অথেন্টিসিটি নিয়ে তিনি প্রশ্ন করলেন। তিনি বলেন কি ওএমআর শিট বিকৃত হতেই পারে, সেটার মধ্যে কোনো এরার হতেই পারে, এবং যেটার অথেন্টিসিটি এখনও প্রুভ হয়নি সেটার বেসিসে তাদেরকে টেন্টেড বলা হচ্ছে, সেটাও ঠিক নয়। এবং এরমও বক্তব্য এলো কি যদি 50% থেকে বেশি, ম্যাক্সিমাম 44% একটা কেসে সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে বলেছে কি সেখানে তারা দুর্নীতি পেয়েছে, সেক্ষেত্রে যদি 50% থেকে বেশি আনটেন্টেড রয়েছে সবাইকে কেন শাস্তি দেওয়া হবে? গ্রেটেস্ট গুড অফ গ্রেটেস্ট নাম্বার অফ পিপলের যে থিওরি রয়েছে সেটাকে ফলো করা উচিত, এটাও আজকে সুপ্রিম কোর্টের মধ্যে উঠে এলো। এবং বারবার এই প্রসঙ্গটা উঠছিল কি হাইকোর্ট কেন এই প্রসঙ্গে যায়নি, টেন্টেড এবং আনটেন্টেডকে তারা কেন সেগ্রিগেট করলো না। তবে এই কোশ্চেনের জবাবে কিন্তু চিফ জাস্টিস বলছিলেন কি হয়তো সিবিআই যে তদন্তটা করছে তারা স্পেসিফিক প্রসিকিউশন যারা ইরেগুলেটরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেই অ্যাঙ্গেলে তারা তদন্ত করছেন। এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে ব্রডার প্রিন্সিপালে গেছিল কি দুর্নীতি যেটা হয়েছে সেটা বিভিন্ন দিক থেকে হয়েছে। একদিকে ওএমআর শিট ম্যানিপুলেশন করা হয়েছে, র্যাঙ্ক জাম্পিং রয়েছে, অর্থাৎ যারা কম নম্বর পেয়েছিলেন তাদেরকে বেশি নম্বর দেওয়া হয়েছে, প্যানেল যেখানে কম নম্বর লোকের ছিল সেখানে বেশি লোকের রিক্রুটমেন্ট করা হয়েছে, এই প্রসঙ্গটা উঠে এসছে। এবং নানা দিক থেকে যে দুর্নীতিগুলো ছিল তাই হয়তো হাইকোর্ট একটা লার্জার পার্সপেক্টিভে গিয়ে এই অর্ডারটা দিয়েছিল। তবে আজকে চিফ জাস্টিসও বারবার জোর দিচ্ছিলেন কি সেগ্রিগেট করা সম্ভব কিনা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং তারা মনে করছেন এখন পরবর্তী হিয়ারিংগুলো যখন হবে, যেটা আগামী 27 তারিখ 2টোর সময় হওয়ার কথা রয়েছে, সেখানে সিবিআই কী বক্তব্য রাখে, রাজ্য সরকার কী বক্তব্য রাখে, এবং কলকাতা হাইকোর্টের যারা মামলাকারী ছিলেন তাদের বক্তব্য কী রয়েছে, এই তিনটে কিন্তু ইস্যু এখন আগামীকাল হিয়ারিংয়ের মধ্যে উঠে আসবে। কারণ আজকে মূলত যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে টেন্টেড হোক বা আনটেন্টেড হোক, গ্রুপ সি বা গ্রুপ ডি বা ক্লাস 9, 10, 11, 12 এদের তরফ থেকে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন সুপ্রিম কোর্টে। দীর্ঘ আর্গুমেন্ট হয়েছে এবং বারবার এই প্রশ্নটা উঠছিল শুধু পঙ্কজ বনসালের এখান থেকে যে ডেটা সিজ করা হয়েছিল সেটা অথেন্টিক কি অথেন্টিক না। মুকুল রোহতগি এটাও বললেন কি যখন সিএফএসএল কলকাতায় পাঠানো হয়েছিল সেই সিজ ডেটাটাকে তারা সিএফএসএল রিপোর্ট দেবে এবং তারপর হাইকোর্ট অর্ডার দেবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটার অপেক্ষা করেনি এবং তারা তার আগেই অর্ডার দিয়েছে, অর্থাৎ যে ডেটা সিজ করা হয়েছে পঙ্কজ বনসালের ওখান থেকে বা ডেটা স্ক্যান একটা কোম্পানির ওখান থেকে, দুটোর ওপরই প্রশ্ন তুললেন মুকুল রোহতগি। তবে যে ডেটার ওপর সবথেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা ছিল যেটা এসএসসির কাছে, যে কমিশনের কাছে যেটা তাদের কম্পিউটার হার্ড ডিস্কে যে ডেটা রয়েছে সেটা, কিন্তু সেই ডেটা এখন মিসিং রয়েছে। সেই ডেটা অরিজিনাল ডেটা ছিল, যেহেতু ওএমআর শিটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, তো এখন যে ডেটা এসএসসি সার্ভারে রয়েছে সেটাকেই গুরুত্ব বেশি দেওয়া উচিত। তবে সেই ডেটা এখন অবধি ট্রেস করা যায়নি, এটাও এই প্রসঙ্গটা উঠে এসছে। এখন দেখতে হবে পাপিয়াকে নেক্সট হিয়ারিংয়ে প্রথমত সিবিআই কী জানাচ্ছে, এখন অবধি তারা তদন্তের মধ্যে কী পেয়েছেন। কেন কি বারবারই সিবিআইয়ের প্রসঙ্গটা উঠে আসছিল, থার্ড চার্জশিট যারা তারা জানুয়ারি মাসেই দিয়েছেন পশ্চিমবঙ্গে, সেটাতে তারা কিছু বক্তব্য রেখেছেন, সেই প্রসঙ্গ উঠে আসছিল। নীলাদ্রি দাস একজন ব্যক্তি, তার রোল বারবার উঠে আসছিল। নীলাদ্রি দাস নির্দেশ দেয় পঙ্কজ বনসালকে একটা কি হার্ড ডিস্ক তৈরি করে যেটা সিবিআইকে জমা দিতে হবে। সেক্ষেত্রে তিনি বলেন কি এটা পুরোপুরি একটা কনস্পিরেসি, কীভাবে সিবিআইকে ম্যানিপুলেট করা হবে সেই তদন্তটাকে, সেটা তারা করতে চেয়েছিলেন। এই প্রসঙ্গটা উঠে এলো আজকে সুপ্রিম কোর্টে। তবে আজকে কোর্ট বলেছে কি একটা পক্ষের বক্তব্য তারা শুনে নিয়েছেন, এখন বাকি পক্ষের বক্তব্য শোনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আগামী 27 তারিখ 2টোর সময় হিয়ারিং হবে, যার মধ্যে রাজ্য সরকার কী বলে সেটা দেখতে হবে, সিবিআই তদন্তের মধ্যে কী পেয়েছে তারা সেটা জানাবেন, এবং কলকাতা হাইকোর্টে যারা মেন মামলাকারী ছিলেন তারা কি বলেন। শেষের দিকে আমরা দেখলাম পাপিয়া আরও একটা প্রসঙ্গ উঠে এলো, একজন আইনজীবী বলেন কি তার যিনি চাকরি পেয়েছিলেন তিনি ওএমআর শিট যখন আরটিআই করে বের করেছিলেন, সেই ওএমআর শিটে যে নম্বর তারা পেয়েছেন সেটা পঙ্কজ বনসালের যে ডেটা রয়েছে সেটাতে ম্যাচ করছে না। তখন চিফ জাস্টিস বলেন কি এটা তো আরও বড় মারাত্মক অভিযোগ কি ডেটা মিসম্যাচ করছে, অর্থাৎ কোথাও না কোথাও ওএমআর শিট রিপ্লেস করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গটাও আজকে হিয়ারিংয়ের চলাকালীন উঠে এসছে। এখন দেখতে হবে পাপিয়া কি আগামী 2 তারিখ সিবিআই বিশেষ করে কি বলে, কেন কি সেগ্রিগেশন সম্ভব রয়েছে, এর আগে প্রসঙ্গটা উঠে এসেছিল, কিন্তু কীভাবে সেগ্রিগেশন করা হবে রাজ্য সরকারও বলেছিল কি বাক কমিটি রিপোর্ট রয়েছে, এসএসসির কাছে কিছু ডেটা রয়েছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে বা ডকুমেন্টসগুলো রয়েছে সিবিআইয়ের কাছে। সিবিআই যদি সব ডেটাগুলো নিয়ে আসে প্রকাশ্যে বা তারা এসএসসির সঙ্গে শেয়ার করে বা রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করে, সেক্ষেত্রে সম্ভব রয়েছে সেগ্রিগেট করা। এবং কিছু যদি মাইনরিটি একটা রয়েছে যারা দুর্নীতি করেছেন, সেটার জন্য মেজরিটি অফ দ্য ক্যান্ডিডেটসগুলোকে পানিশ করা হবে না, করা ঠিক হবে না। এইটাই আমরা আজকে দেখছিলাম বারবার শুনানিতে উঠে আসছিল। এখন দেখতে হবে পাপিয়াকে আগামী 27 তারিখ 2টোর সময় হিয়ারিংয়ে রাজ্য সরকার, সিবিআই এবং বিকাশ ভট্টাচার্য যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা কি বক্তব্য রাখছেন।
অর্থাৎ বিজেন্দ্র, তুমি যেটা বললে সিবিআই এর তদন্ত এই মুহূর্তে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ সিবিআই কি তদন্ত রিপোর্ট জমা দেয় যার উপর নির্ভর করে রয়েছে বৈধ এবং অবৈধ কিভাবে আলাদা করা সম্ভব হবে। তাহলে পরবর্তী শুনানি 27শে জানুয়ারি দুপুর 2টো, তাই তো? হ্যাঁ পাপিয়া, পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। কেন কি তার আগে একটা আর্লি হিয়ারিং এর জন্য বিকাশ ভট্টাচার্যকে আমরা দেখলাম তারা আপিল করছিলেন কি আগামীকালকে শুনানি করা সম্ভব বা তার 27 তারিখের আগে কি কোনো ডেট সম্ভব রয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, আজকে চিফ জাস্টিস আবার বলেছেন কি যেই কম্বিনেশনে তারা বসছেন, অর্থাৎ যেই বিচারপতির সঙ্গে তিনি আজকে বসেছিলেন এই কম্বিনেশনে নেক্সট হিয়ারিংটা করবে এবং সেটার জন্য সবথেকে নিয়ারেস্ট ডেট হচ্ছে আগামী 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি 2টোর সময় হিয়ারিং হবে। মনে করা হচ্ছে সেদিনও 2টো থেকে 4টে অবধি হিয়ারিং হবে এবং সেখানে দীর্ঘ আর্গুমেন্টগুলো হওয়ার সম্ভাবনা কম রয়েছে, কেন তিনটি মূল বক্তা থাকবেন সেদিন। সেটা হলো সিবিআই, রাজ্য সরকার এবং বিকাশ ভট্টাচার্য, যারা কলকাতা হাইকোর্টের প্রথম মামলা করেছিলেন। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। অর্থাৎ বুঝতেই পারছেন প্রায় 26,000 চাকরি প্রাপকদের তাদের ভবিষ্যৎ ঝুলে রইল আরো 12 দিনের মাথায়, মানে আজকে 15ই জানুয়ারি, 27শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে দুপুর 2টোয় সর্বোচ্চ আদালতে। চাকরি প্রাপকরা তারা কি বলছেন রাখবো আপনাদের সাথে। আমরা ন্যায় পাবো, আমরা সঠিকভাবে বিচার পাবো সেই আশা রাখছি এবং সুপ্রিম কোর্ট এই কাজ করবে এবং যোগ্য শিক্ষকরা তারা আবার পুনরায় বিদ্যালয়ে ফিরতে পারবে এই আশাটাই রাখছি সুপ্রিম কোর্টের কাছে। আমরা এই অপেক্ষায়, এই বঞ্চনার দিন কবে শেষ হবে তার অপেক্ষায় আছি। আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে সসম্মানে গর্বিতভাবে ফিরে যেতে চাই। আমরা এইভাবে রাস্তায় বসে থাকতে আর চাই না। এই বঞ্চনার দিন শেষ হোক। আমরা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমরা সবাই এখানে যারা আছি আমরা কোনোভাবে কাউকে টাকা পয়সা দিয়ে চাকরি পাইনি। আমরা সসম্মানে স্বপদে সম্মানের সাথে ফিরে যেতে চাই। এই বঞ্চনার দিন যেন 27 তারিখে শেষ দিন হয়, সেই দিন আমরা আনন্দের সাথে সসম্মানে আবার স্বপদে ফিরে যেতে চাই।